নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল অমিত এন্টারটেনে। গন্তব্য দার্জিলিং দ্বিতীয় পর্ব শুরু করার আগে অমিত এন্টারটেন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তর থেকে ধন্যবাদ জানাই, এবং যারা ভিডিওটা শেয়ার করেছেন তাদেরও। পরের দিন ছিল আমাদের দার্জিলিং থেকে বাড়ি ফেরার দিন, এবং আমাদের ট্রেন ছিল দুপুর 3টের সময় এনজেপি থেকে। তাই ড্রাইভারকে আমরা অনুরোধ করলাম যে আমরা অনেক সকালবেলায় বেরোবো, কষ্ট হলেও আমরা ঘুম থেকে উঠেছি এবং আমরা কিছু কিছু জায়গা ঘুরে ঘুরে দেখব। তাই প্রথম আমরা শুরু করলাম ঘুম মনেস্ট্রি থেকে, এবং সেখান থেকে আমরা সোজা চলে গেলাম লেপচা জগৎ। অর্থাৎ লেপচা জগৎটা কিছুটা ঘোরার পর এবং আমরা সেখান থেকে চলে যাব পাইন ফরেস্ট দেখতে। পাইন ফরেস্টের পরিবেশ সম্পর্কে আমি আগে শুনেছি, আমি এর আগে কখনো যাইনি, প্রথমবার গেলাম। সত্যি অসাধারণ একটা জায়গা, এবং লেপচা জগতে কিন্তু যথেষ্ট ঠান্ডাটাও একটু বেশি ছিল আমার মনে হলো মেন শহরের থেকে। রাস্তার দুপাশে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর না, সবুজ সবুজ গাছপালা পুরো রাস্তাটাকে আঁকড়ে জড়িয়ে ধরে আছে, এবং আমাদের গাড়ি সুন্দরভাবে সেই পথে এগিয়ে চলেছে। এবং লেপচা জগৎ আমরা যখন লেপচা জগতে ঢুকলাম এবং আমাদের ড্রাইভার আমাদেরকে জানালেন যে আপনারা পরের বার এলে কিন্তু এইখানে আপনারা থাকতে পারেন। অর্থাৎ এই রাস্তার ডান দিকে বাঁ দিকে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হোমস্টে। লেপচা জগতের নাম এর আগে অনেক শুনেছিলাম, তাই ড্রাইভারকে অনুরোধ করলাম গাড়ি দাঁড় করিয়ে লেপচা জগৎ ওই সামান্য জায়গাটুকু আমরা একটু ঘুরে দেখতে চাই, এবং তিনি গাড়ি দাঁড় করালেন। আমরা সবাই মিলে গাড়ি থেকে নেমে ঘুরলাম, কয়েকটা ফটো তুললাম। যাই হোক, আমাদের ট্রেন কিন্তু এনজেপি থেকে আবার দুপুর 3টেয়, তাই ড্রাইভারকে অনুরোধ করলাম গাড়ি স্টার্ট করার জন্য। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে পাইন ফরেস্ট। যদিও যাত্রাপথে শুরু করলাম যেখান থেকে, সেখানে পাইন গাছ কিন্তু সারি সারিভাবে শুরু হয়ে গেছে, কিন্তু এখানে ঢোকার অ্যালাউ নেই। আপনাকে যেতে গেলে পাইন ফরেস্টে ঢুকতে গেলে যে নির্দিষ্ট এন্ট্রান্স আছে সেখানে টিকিট কেটে আপনাকে ঢুকতে হবে। দেখতে পাচ্ছেন রাস্তার ডান দিকে সেটি। আমাদের ড্রাইভার গাড়িটি ঠিক জায়গায় এসে দাঁড় করিয়েছেন, অর্থাৎ গেটের সামনে। ওয়েস্ট বেঙ্গল ইকো ট্যুরিজমের অন্তর্গত এই জায়গাটি 20 টাকা টিকিট দিয়ে আপনাকে ঢুকতে হবে। তার আগে আপনি চাইলে রাস্তার ডান পাশে যে বসে আছে দোকানগুলো, সেখান থেকে চা, মোমো, চাউমিন, যা ইচ্ছা আপনি স্ন্যাক্স খাওয়া দাওয়া করে সেখানে কিন্তু যেতে পারেন। এবং 20 টাকা করে পার হেড টিকিট কেটে, এখানে কোনো সময়সীমা বাধা নেই, আপনি যতক্ষণ ইচ্ছা থাকতে পারেন, যত ইচ্ছা ফটো তুলতে পারেন, কোনো লিমিটেশন নেই এখানে। যাই হোক, সেখানে আমরাও চাই শুরু করলাম। দেখতেই পাচ্ছেন আমার মিসেসকে, ও একদম পোজ দিয়ে রেডি হয়ে আছে ফটো তোলার জন্য। হয়তো তুলতে দেরি করেছি বলে একটু রাগও করেছে যে তুমি খালি শুধু ভিডিওই করে যাচ্ছ। যাই হোক, এরপর তুলেছি 2-1টা ফটো, 2-1টা ওর না, আমার 2-1টা, বাকি সবার প্রচুর প্রচুর ফটো তোলা আছে। পাইন ফরেস্টে একগুচ্ছ ছবি তোলার পর আমাদের ড্রাইভার পরের একটি জায়গা নিয়ে এসেছেন। সেই জায়গাটির নাম হলো সীমানা। এই সীমানা হলো ভারত ও নেপালের বর্ডার। বাবা, তুমি এখন যেখানে দাঁড়িয়ে আছো এটা হচ্ছে ইন্ডিয়া। ঠিক তোমার সোজা উত্তর দিকে যে দূরে যে ঘরগুলো দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কিন্তু নেপাল। হ্যাঁ, এবার বলি, এবার ওই ডান দিকে কিন্তু দার্জিলিং এর ইন্ডিয়ার একটা পার্ট আছে, ঠিক আছে? ওই ডান দিকে পাহাড়গুলোর মধ্যে ইন্ডিয়ার পার্ট আছে, কিন্তু এই বাঁ দিকে তুমি যতগুলো দেখছো এই দিকটা পুরোটাই হচ্ছে নেপাল। এবার আমরা চলে এসেছি সপরিবারে ভারত ও নেপালের মধ্যবর্তী বর্ডারের একটি অংশ, যেখান থেকে নেপালে আপনি এন্ট্রি করতে পারেন। কিন্তু এখানে ঢুকতে গেলে আপনাকে বৈধ আধার কার্ড বা ভোটার কার্ড, কোনো কিছু ফটো আইডি প্রুফ আপনাকে সেখানে শো করাতে হবে। এবং সেখান থেকে যাওয়া একটা জায়গা আছে, সেটার নাম হচ্ছে পশুপতি মার্কেট। সেই পশুপতি মার্কেটে আপনি ঘুরে আসতে পারেন। সেখানে পাওয়া যায় বিভিন্ন প্রসাধনী সামগ্রী, জামা কাপড়, খাবার দাবার, বিভিন্ন কিছু জিনিসপত্র। সেখানে আপনার খুব বেশি না 1-1.5 ঘন্টা লাগবে, আপনি একটা পুরো মার্কেট ঘুরতে পারবেন। যাবার জন্য কিন্তু অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন এই মারুতি ভ্যানগুলি পরপর সাজানো আছে। এই মারুতি ভ্যানগুলিতে তারা 300 টাকা করে নিচ্ছে গাড়ি ভর্তি, তারা সেখানে নামিয়ে দিচ্ছে এবং সেখান থেকে আবার তুলে এনে আপনাকে এই বর্ডারে ছেড়ে দেবে।
এরপর আমরা আমাদের ড্রাইভারকে অনেকক্ষণ ধরে একটা ভালো চা বাগান দেখব করে অনেকক্ষণ থেকে বিরক্ত করছিলাম। যাই হোক, এর আগেও আমাদেরকে চা বাগান দেখিয়েছে অনেকক্ষণ সময় ধরে, তবুও আমরা গোপালধারা চা বাগানের কাছে গাড়িটি আবার দাঁড় করালাম এবং সবাই মিলে গোপালধারা চা বাগানে ভিজিট করলাম। কিন্তু দুর্ভাগ্যবশত তখন ছোট পাতা তোলার কাজ চলছিল, যার জন্য দুপাশে বেড়া দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রবেশ সেখানে কিন্তু বন্ধ ছিল। এবং সেখানে যারা যারা চা পাতা বিক্রি করেন, লোকাল ওই বাগানেরই চা পাতা তুলে যারা বিক্রি করেন, তো তারা বসেছিল। কিন্তু অনেক ভিজিটার যারা চা বাগান ঘুরে দেখতে এসেছে তারা কিন্তু বাইরে অপেক্ষা করছিল এবং তাদের সবাইকে জানিয়ে দেওয়া হলো যে ভেতরে কিন্তু প্রবেশ করা যাবে না, যতদূর পর্যন্ত ফেন্স দেওয়া আছে ওই পর্যন্তই যাওয়া যাবে, তারপরে কিন্তু আর কোনো এন্ট্রি নেই। আমরাও ঠিক অগত্যা সেইটা শুনে সেটুকুই আমরা ভিজিট করলাম এবং আস্তে আস্তে পুরো চা বাগান ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কিভাবে কি হচ্ছে না হচ্ছে। একজন ছিলেন, তিনি আমাদেরকে বোঝালেন কখন পাতা তোলা হয়, কখন কি প্রসেসগুলো, সমস্ত কিছু। देखो लेना तो मन है लेकिन हम ले नहीं जा पाएंगे, ये ट्रेन है ले जा पैकिंग कर देंगे, कोई दिक्कत नहीं होगा। इतना मेरा भूल हो गया है ना। वो कलर ऐसा हो जाएगा, वैसे ही होगा, पत्ता भी खोल के से बड़ा होगा। ये ले रहा है ना।
আমাদের গাড়ি পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা অতিক্রম করে যত সমতলের দিকে এগোচ্ছে, গাছপালার সংখ্যা কিন্তু আস্তে আস্তে দেখছি কম হতে থাকছে এবং সমতলের গাছপালাও দেখা মিলছে। এরপর আমরা এনজিপির কাছাকাছি একটি রেস্টুরেন্টে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে, দুপুরে 3টেয় ট্রেন, তাই সকাল থেকে সেরকমভাবে কিছু খাওয়াও হয়ে ওঠেনি। একসাথে সবাই মিলে লাঞ্চটা সারলাম। পুচকুকে দেখতে পাচ্ছেন, ও কত খুশি। ও সারা রাস্তা গাড়িতে ঘুমিয়ে এসছে এবং এখানে ও নিজের খাবারটা খেয়ে ভরপেট করে হাসি খুশিতে ভরে উঠেছে। এবার আমরা পৌঁছে গেলাম এনজিপি স্টেশনে। আমরা এনজিপি স্টেশনে সবাই মিলে তাড়াহুড়ো করে পৌঁছালাম এবং এসকেলেটর দিয়ে নিচে নামলাম এবং নেমে দেখলাম যে ট্রেন কিন্তু যথারীতি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। दरवाजा लेफ्ट साइड खुलेगी। यात्रीगण कृपया ध्यान देंगे, ट्रेन नंबर 22 वंदे भारत एक्सप्रेस यात्री ऑफिसर प्लेटफॉर्म नंबर 1 पर ली जा रही है। दरवाजा बाएं साइड खुलेगी। धन्यवाद। বন্দে ভারতে যখন ট্রেনটি এনজিপি থেকে ছাড়া হয়েছিল, আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল যে সন্ধ্যে 8টার পর কিন্তু খাবার প্রোভাইড করা হয়। কিন্তু যাদের ডেস্টিনেশন হচ্ছে বোলপুর, অর্থাৎ যারা বোলপুরে নামবে তাদের আগে কিন্তু খাবার দিয়ে দেওয়ার কথা আছে। তাই আমরাও জানিয়ে দিয়েছিলাম যে আমাদের কিন্তু নেক্সট স্টেশন হচ্ছে বোলপুর, তাই আমাদেরকে সন্ধ্যে 7টার মধ্যে খাবার দাওয়া প্রোভাইড করা হয়েছিল। বন্দে ভারতের খাবার নিয়ে একটা কথাই বলবো, খাবারের কোয়ালিটি মোটামুটি, কিন্তু ভাতের কন্টেনারটা এতটাই ছোট যে সেখানে ভাত মেখে খাওয়া খুবই ইম্পসিবল হয়ে দাঁড়াচ্ছে। আর ডালটা ভালো, চিকেনটা যেমন হওয়া প্রয়োজন রেলে তেমনই হয়েছে, রুটিগুলো কাঁচা অবস্থায়, একটু ইমপ্রুভমেন্ট প্রয়োজন আছে। আইআরসিটিসির বন্দে ভারতের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট প্রয়োজন আছে, আবারও প্রমাণ করলো আইআরসিটিসি।
খাবারের মান কিন্তু আগের মতনই নিম্নমানের। এত টাকা টিকিটের দাম নিয়ে যদি খাবারটা ঠিকঠাকভাবে প্রোভাইড করা হয় তাহলে সেটা খুব সম্মানজনক হতে পারে। ব্যাস পৌঁছে গেলাম বোলপুর। এনজিপি থেকে 5 ঘন্টায় বোলপুর পর্যন্ত পৌঁছে গেলাম এবং এই যাত্রাপথে বন্দে ভারতকে খুব ভালোভাবে উপভোগ করেছি। খুব ভালো লেগেছে ট্রেনটি, দুর্ধর্ষ স্পিড, সত্যি অসম্ভব সুন্দর একটি ট্রেন আমরা উপহার পেয়েছি। বোলপুর স্টেশনে নেমে বন্দে ভারতের সঙ্গে একটা করে সেলফি সবাই মিলে তুলে পৌঁছে গেলাম স্টেশনের বাইরে। বোলপুর গীতাঞ্জলি রেল সংরক্ষণ বাইরের থেকে দেখলাম, খুব সুন্দর বানিয়েছে। তারপর বোলপুর শান্তিনিকেতন স্টেশন, সেখানে আমাদের গাড়িটি পার্ক করা আছে এবং আমরা যথারীতি সেখান থেকে রাত 10টার মধ্যে বাড়ি পৌঁছে গেছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন।